আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আমাদের কাছে একটা ৩০ দিনের এডুকেশনাল সিরিজের সারসংক্ষেপ আছে, যেটা ক্রিপ্টো দুনিয়ায় ঢুকতে চায় এমন যে কারুর জন্য বেশ কাজের হতে পারে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বিশাল তথ্য ভাণ্ডার থেকে জরুরি বিষয়গুলো তুলে আনা, একদম বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্স জিনিস পর্যন্ত। ঠিক। এই সিরিজটা সাজানো হয়েছিল প্রতিদিন অল্প অল্প করে শেখার মতো করে। ক্রিপ্টো কি, ব্লকচেন কিভাবে কাজ করে, সেখান থেকে ধীরে ধীরে এনএফটি, ডিফাই, ওয়েব3 এসব আর কি। তো চলুন এই ডিজিটাল ফিনান্সের দুনিয়াটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা বলি ক্রিপ্টোকারেন্সি, আসলে জিনিসটা কি, খুব সহজ করে বললে। বেশ। ক্রিপ্টোকারেন্সি মানে এটা এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যেটা শুধু ইন্টারনেটে থাকে। এর পেছনে কোনো সেন্ট্রাল ব্যাংক বা সরকারি কন্ট্রোল নেই। লেনদেন হয় পিয়ার টু পিয়ার। আচ্ছা। সবচেয়ে পরিচিত উদাহরণ তো বিটকয়েন। এটাই প্রথম সফল ক্রিপ্টোকারেন্সি বলা যায়। ওই সিরিজের তথ্যে যেমন ছিল, এটা অনেকটা ইন্টারনেটের টাকার মতো, কোনো থার্ড পার্টি লাগে না পাঠাতে। আর এই টেকনোলজিটা, ব্লকচেন, সেটা কিরকম? খুব জটিল নাকি? শুনতে জটিল লাগলেও আইডিয়াটা বেশ সহজ। ব্লকচেইনকে ভাবতে পারেন একটা পাবলিক ডিজিটাল লেজার বা খাতার মতো, সবার জন্য খোলা। আচ্ছা, একটা খাতা। হ্যাঁ, যখনই কোনো লেনদেন হয় সেটা একটা ব্লকে লেখা হয়ে যায়। তারপর সেই ব্লকটা আগেরটার সাথে জুড়ে যায়, একটা চেইন তৈরি হয়। ও, এই জন্য ব্লকচেন। একদম। এর দুটো বড় সুবিধা। এক, এটা ডিসেন্ট্রালাইজড, মানে এর মালিক কেউ একা নয়। দুই, এটা ইমিউটেবল, মানে একবার কিছু লেখা হলে তা মোছা বা বদলানো প্রায় অসম্ভব। তার মানে খুব স্বচ্ছ আর নিরাপদ। ঠিক তাই। এই স্বচ্ছতা আর নিরাপত্তাই এর মূল শক্তি। তাহলে বিটকয়েন তো হলো প্রথম, হুম। কিন্তু এখন তো হাজার হাজার কয়েন, এদের কি বলে? হ্যাঁ, বিটকয়েন তো প্রথম, যাকে অনেকে ডিজিটাল গোল্ড বলে। এর সাপ্লাই লিমিটেড আর ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আছে। বিটকয়েন ছাড়া বাকি যা আছে সেগুলোকে মোটামুটি অল্ট কয়েন বলা হয়, মানে অল্টারনেটিভ কয়েন। যেমন? যেমন ধরুন ইথেরিয়াম, রিপল বা এক্সআরপি, বাইন্যান্স কয়েন মানে বিএনবি, এরকম অনেক। এদের প্রত্যেকের আবার আলাদা ফিচার আছে। কি রকম? কেউ হয়তো বিটকয়েনের চেয়ে ফাস্ট, কারো লেনদেন ফি কম, কারো আবার স্মার্ট কন্ট্রাক্ট চালানোর ক্ষমতা আছে, যেমন ইথেরিয়াম। কিন্তু ঝুঁকিও কি বেশি অল্ট কয়েনে? হ্যাঁ, সেটা একটা ব্যাপার। নতুনত্ব মানেই তো কিছুটা রিস্ক। অল্ট কয়েনগুলো প্রায় বিটকয়েনের চেয়ে বেশি ভলেটাইল হয়, মানে দামের ওঠানামা বেশি হয়। বুঝলাম। আচ্ছা, কিনলাম না হয়, রাখবো কোথায়? পকেটে তো রাখা যাবে না। না না, একদমই না। এর জন্য লাগে ডিজিটাল ওয়ালেট। এটা হতে পারে একটা অ্যাপ, সফটওয়্যার বা একটা ছোট্ট হার্ডওয়্যার ডিভাইস। ওয়ালেট করকমের হয়? মূলত দুরকম, হট ওয়ালেট আর কোল্ড ওয়ালেট। হট আর কোল্ড মানে? হট ওয়ালেটগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, ব্যবহার করা সোজা। যেমন ধরুন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট। কিন্তু অনলাইন বলে হ্যাকিংয়ের একটা অল্প হলেও ঝুঁকি থাকে। আর কোল্ড ওয়ালেট? কোল্ড ওয়ালেট হলো অফলাইন ডিভাইস, পেন ড্রাইভের মতো দেখতে হতে পারে, যেমন লেজার, ট্রেজর। এগুলো ইন্টারনেট থেকে আলাদা থাকে, তাই অনেক বেশি সেফ। ও আচ্ছা, মানে লম্বা সময়ের জন্য বা বেশি পরিমাণে রাখলে কোল্ড ওয়ালেট ভালো। একদম। ওই সিরিজেও সেফ স্টোরেজের ওপর জোর দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদের জন্য কোল্ড স্টোরেজই বেস্ট। বেশ, এবার আসি কেনা বেচার জায়গায়। কিনবো কোথা থেকে? তার জন্য আছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, অনেকটা স্টক মার্কেটের মতো, যেখানে বিভিন্ন ক্রিপ্টো কেনাবেচা করা যায়। এখানেও আবার দুটো ভাগ আছে, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা সিইএক্স আর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডেক্স। সিইএক্স আর ডিইএক্স পার্থক্যটা কি? সিইএক্স হল বাইন্যান্স, ওয়াজিরেক্সের মতো প্ল্যাটফর্ম। এগুলো ব্যবহার করা সোজা, অনেকটা ব্যাংকের অ্যাপের মতো। কিন্তু আপনার কয়েনের কন্ট্রোল কিছুটা ওদের হাতে থাকে, কেওয়াইসি লাগে এখানে। আর ডিইএক্স? ডেক্স, যেমন ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, এখানে কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতে, কারণ লেনদেন হয় সরাসরি ইউজারদের ওয়ালেটের মধ্যে। কিন্তু এগুলো নতুনদের জন্য একটু কঠিন লাগতে পারে শুরুতে। ভারতে কেনার উপায় কি? মানে টাকা দিয়ে ক্রিপ্টো কিনবো কিভাবে? ভারতে বেশ কয়েকটা পথ আছে, যেমনটা ওই সিরিজে বলা হয়েছে। ব্যাংক ট্রান্সফার করা যায় এক্সচেঞ্জে, ইউপিআই দিয়েও কেনা যায়। আবার পি2পি বা পিয়ার টু পিয়ার অপশনও আছে, মানে একজন সরাসরি আরেকজনের কাছ থেকে কেনে, এক্সচেঞ্জ শুধু মাঝখানে থাকে। আচ্ছা, তবে নিয়মকানুন তো বদলায় না না? হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। আর কেওয়াইসি প্রায় সব সিইএক্স প্ল্যাটফর্মে লাগে। এই যে ক্রিপ্টোর দামের এত ওঠানামা শুনি, এতে কি কোনো স্টেবল অপশন আছে? হ্যাঁ, আছে তো। সেগুলোকে বলে স্টেবল কয়েন। এদের ডিজাইনটাই এমন যে দামটা স্টেবল থাকবে। বেশিরভাগ স্টেবল কয়েন তাদের দাম কোনো ফিয়াট কারেন্সি, যেমন ধরুন ইউএস ডলারের সাথে 1:1 রেশিওতে ধরে রাখে। ও ইন্টারেস্টিং। উদাহরণ? খুব পপুলার হলো ইউএসডিটি মানে টেদার, বা ইউএসডিসি মানে ইউএসডি কয়েন।
ট্রেডাররা মার্কেটের অস্থিরতার সময় এগুলো ব্যবহার করে ঝুঁকি কমাতে। আচ্ছা আচ্ছা, বা এক ক্রিপ্টো থেকে অন্যটায় যেতে অসুবিধা হয় বোধহয়। একদম, লেনদেনের মাধ্যম হিসেবেও বেশ কাজের। এই যে লেনদেন করছি, ক্রিপ্টো পাঠাচ্ছি, এতে কি কোনো ফি লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। ব্লকচেনে ট্রানজ্যাকশন ভ্যালিডেট করার জন্য নেটওয়ার্কের যারা অংশ নেয়, মানে মাইনার বা ভ্যালিডেটর, তাদের তো একটা রিওয়ার্ড দিতে হয়। এটাই হলো ট্রানজ্যাকশন ফি। কিছু ব্লকচেনে যেমন ইথিরিয়ামে এটাকে গ্যাস ফি বলে। গ্যাস ফি? এটা কি ফিক্সড? না, এটাই তো ব্যাপার। নেটওয়ার্ক কতটা ব্যস্ত তার ওপর নির্ভর করে ফি বাড়ে কমে। ইথিরিয়ামে মাঝে মাঝে গ্যাস ফি বেশ বেশি হয়ে যায়, আবার বাইন্যান্স স্মার্ট চেইন বা সুলানাতে তুলনামূলকভাবে কম। মানে লেনদেন করার আগে দেখে নেওয়া ভালো। হ্যাঁ, দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কোনো লেনদেনই আসলে ফ্রি নয়। তার মানে প্রথমবার যখন কেউ লেনদেন করবে, খুব সাবধান থাকতে হবে। খুবই জরুরি। ওই সিরিজেও এটা বলা আছে। প্রথমত ওয়ালেট অ্যাড্রেস, ওটা একটা বিরাট লম্বা স্ট্রিং হয়। হ্যাঁ, দেখেছি, সংখ্যা আর অক্ষর মিলিয়ে। ওইটা কপি পেস্ট করার সময় মারাত্মক সাবধান। একটা অক্ষর ভুল হলে বা ভুল অ্যাড্রেসে পাঠালে আপনার ক্রিপ্টো কিন্তু চিরতরে হাওয়া, ফেরত পাওয়ার উপায় নেই। বলেন কি? হ্যাঁ, কারণ ব্লকচেন ট্রানজ্যাকশন তো রিভার্স করা যায় না, তাই অ্যাড্রেস 2-3 বার চেক করা উচিত। আর কিছু? আর একটা টিপস হলো, প্রথমবার নতুন কোনো অ্যাড্রেসে পাঠানোর আগে খুব অল্প অ্যামাউন্ট পাঠিয়ে টেস্ট করে নেওয়া ঠিকঠাক যাচ্ছে কিনা। প্র্যাকটিস আর সতর্কতা দুটোই মাস্ট। আচ্ছা, এবার একটু ট্রেডিংয়ের দিকে যাই। যারা শুধু কিনে রাখতে চায় না, কেনাবেচা করে লাভ করতে চায়। তাদের জন্য সবচেয়ে কমন হলো স্পট ট্রেডিং। এটা সিম্পল, কম দামে কিনলেন, দাম বাড়লে বেচে দিলেন, লাভটা আপনার। এটা রিয়েল টাইমে হয়, মানে যখন অর্ডার দিচ্ছেন তখনই কেনা বা বেচা হচ্ছে। নতুনদের জন্য এটাই সবচেয়ে সেফ আর সোজাসাপটা রাস্তা। স্পট ট্রেডিংয়ের বাইরেও তো আরও কিছু আছে। ফিউচার ট্রেডিংয়ের কথা শুনি। হ্যাঁ, ফিউচার ট্রেডিং হলো অ্যাডভান্সড জিনিস, আর এখানে রিস্কও অনেক হাই। কেন? কারণ এখানে আপনি ভবিষ্যতের কোনো ডেটে একটা নির্দিষ্ট দামে ক্রিপ্টো কেনা বা বেচার কন্ট্রাক্ট করেন, আর প্রায়ই এর সাথে লিভারেজ থাকে। লিভারেজ মানে? ধার করা টাকা। অনেকটা তাই। মানে আপনার যা ক্যাপিটাল, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকার পজিশন নিতে পারেন। লাভ হলে অনেক বেশি লাভ হয়, কিন্তু লোকসান হলে? লোকসান হলেও ততটাই মারাত্মক। অল্প মার্কেট আপনার বিপক্ষে গেলেই পুরো ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে। ওই সিরিজের পরামর্শ মতো নতুনদের এটা এড়িয়ে চলাই ভালো, অন্তত পুরোটা না বুঝে। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হতে পারে? সবাইকে খালি ট্রেড করে? না না, দুটো মেন অ্যাপ্রোচ দেখা যায়। একটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। ক্রিপ্টো ওয়ার্ল্ডে এটাকে মজা করে হডল বলে। হডল? হ্যাঁ, মানে? হোল্ড অন ফর ডিয়ার লাইফ। হ্যাঁ, ওই রকমই। মানে শর্ট টার্ম দামের ওঠানামা দেখে প্যানিক না করে ভালো প্রজেক্টে বছরের পর বছর ইনভেস্ট করে রাখা, এই বিশ্বাসে যে ভবিষ্যতে দাম অনেক বাড়বে। আর দ্বিতীয়টা? সেটা হলো শর্ট টার্ম ট্রেডিং, মানে ঘন ঘন কেনাবেচা করে ছোট ছোট লাভ জমানো। লং টার্মে রিস্ক কম, ধৈর্য বেশি লাগে। শর্ট টার্মে রিস্ক বেশি, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। ট্রেডিংয়ের সময় যে চার্ট, গ্রাফ দেখি, ক্যান্ডেলস্টিক, এগুলোর গুরুত্ব কতটা? এগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিসের টুল। ক্যান্ডেলস্টিক চার্ট একটা নির্দিষ্ট সময়ের, যেমন 1 ঘন্টা বা 1 দিন, দামের ওঠানামা দেখায়। কোথায় শুরু, কোথায় শেষ, হাই লো সব। সবুজ আর লাল ক্যান্ডেল দেখি। হ্যাঁ, সবুজ মানে ওই সময় দাম বেড়েছে, লাল মানে কমেছে। এই চার্টগুলো পড়ে ট্রেডাররা মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করেন, কখন ঢুকবেন কখন বেরোবেন সেই ডিসিশন নেন। এটা শিখতে তো সময় লাগে মনে হয়। অবশ্যই, এটা একটা স্কিল। শিখতে সময় লাগে, প্র্যাকটিস লাগে, কিন্তু ট্রেডিংয়ে এটা খুব সাহায্য করে। ওই সিরিজেও এর বেসিক আইডিয়া দেওয়া আছে।